ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সহযোগিতার আশ্বাস 25 মার্কিন প্রতিষ্ঠানের। প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক। আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা করতে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত। জ্বালানির অভাবে শিল্পাঞ্চলে উৎপাদন কমছে 40% পর্যন্ত। সংকট নিরসনের সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান চলাচলে নতুন মাইল ফলক। যাত্রীবাহী ফ্লাইট বেড়ে প্রায় দ্বিগুণ, বেড়েছে কার্গো ফ্লাইটও। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন শিরোনামগুলো, চলে যাব পুরো খবরে। বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সংগঠনের প্রতিনিধিরা। বৈঠক ফলপ্রসূ হওয়ার কথা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। 2034 সালের মধ্যে দেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করতে চায় বিএনপি সরকার। লক্ষ্য অর্জনে চলছে বিদেশি বিনিয়োগ টানার চেষ্টা। এর অংশ হিসেবে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের 50 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে অংশ নেন এক্সিলারেট এনার্জি, মেটা, ভিসা, মেটলাইফ, বোয়িং, অ্যাপল ও শেভরন সহ যুক্তরাষ্ট্রের 25টি কোম্পানির প্রতিনিধি। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। জানান, পাশে থাকার আশ্বাস দিয়েছে মার্কিন প্রতিষ্ঠানগুলো। এখানে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আরো বাড়ানো যায়, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা যায়, অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো স্থিতিশীল এবং আরো দীর্ঘায়িত করা যায়, কিভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কিভাবে ভূমিকা রাখা যায়, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা করতে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি অতুল কেশাপুর বলেন, বাংলাদেশের পাশে থাকার কথা। We believe in the vision of the Honorable Prime Minister of Bangladesh being a $1 trillion economy by 2034. We believe that the private sector can be an important catalyst, bringing in investment and technology and know-how to advance the prosperity and happiness of the Bangladeshi people. This is a great country. We have American companies who have been here for decades, partnering with the people of Bangladesh, helping ensure prosperity, job creation, tax revenue, and we will continue to do that. শীর্ষ মার্কিন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক সামনে আরো জোরদার হবে বলে মনে করেন তারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জ্বালানি সংকটে বিপাকে শিল্প ও ব্যবসা খাত। উৎপাদন কমেছে 40% পর্যন্ত, অথচ কমেনি খরচ। মহেশখালী টার্মিনালের কারিগরি ত্রুটি পরিস্থিতি করেছে আরও জটিল। এসব বাস্তবতা উঠে এসেছে সিপিডির আলোচনায়। উদ্যোক্তারা বলছেন, বর্তমান দশায় আতঙ্কিত বিদেশি ক্রেতারাও। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চলছে। মেরামত শেষে গত 6 আগস্ট আংশিকভাবে চালু হয় কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দেশের প্রধান ভাসমান এলএনজি টার্মিনাল। কবে নাগাদ গ্যাস সরবরাহ পুরোদমে ফিরবে তা এখনো অনিশ্চিত। এমন সংকটে বিপাকে শিল্প পরিবহন সহ বিভিন্ন খাত। সাধারণ মানুষের ভোগান্তিও চরমে। এমন বাস্তবতার চিত্র উঠে এলো বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আলোচনায়। ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্যাসের কারণে, ইলেকট্রিসিটির কারণে আজকে কিন্তু 35 থেকে 40% প্রোডাকশন কিন্তু ড্রপ করেছে। গ্যাসের প্রেসার নাই, অথচ আমাকে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। জ্বালানি খাতের ঝুঁকি মোকাবেলায় দেশীয় গ্যাস অনুসন্ধানে অগ্রাধিকার দেওয়ার তাগিদ দিয়েছে সিপিডি। তুলে ধরেছে 9 দফা সুপারিশ। প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে আমাদের পলিসিগুলোও কিন্তু আমরা করতে পারছি না। এখানে আমাদের আর্থিক সীমাবদ্ধতা আছে, কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতা আছে। ইন্ডাস্ট্রি করার জন্য দিয়ে দেন। The power plant is there, মনে রাখেন, already there. You can give them reliable বিদ্যুৎ, একদম রিলায়েবল বিদ্যুৎ দিতে পারছেন, and you can give them steam. তাহলে কোনো কমপ্লেন থাকবে না। আলোচনায় অংশ নেন জ্বালানি মন্ত্রী, জানান চলছে সর্বোচ্চ চেষ্টা। একটা অর্ডার দিয়ে দিয়েছি, আরো 3টা অর্ডার আশা করি আমি আগামী 2 মাসের মধ্যে বিভিন্ন ইনভেস্টরদেরকে দিয়ে দিতে পারবো। তাহলে আমরা 29 সালের মধ্যে ইনফ্রাস্ট্রাকচারটা আনতে পারলে আমার গ্যাসের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা অনেক ভালো হবে।
সংকট থাকা সত্ত্বেও আমদানি বন্ধ না করে সম্প্রতি আরও 4 কার্গো এলএনজি কেনা হয়েছে, জানান জ্বালানি মন্ত্রী। 0.5 মেট্রিক টন কার্বন এমিট করি। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান চলাচলে যুক্ত হলো নতুন মাইল ফলক। দ্বিপাক্ষিক নতুন সমঝোতা অনুযায়ী সপ্তাহে যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যা 49টি থেকে বাড়িয়ে 84টি করা হয়েছে। পাশাপাশি সপ্তাহে 21টি কার্গো ফ্লাইট ও পঞ্চম স্বাধীনতা ট্রাফিক অধিকার সহ যুক্ত হয়েছে নতুন একাধিক সুবিধা। সকাল 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, নতুন এই সমঝোতার আওতায় ঢাকার বাইরে চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, মদিনা ও জেদ্দায় সরাসরি ফ্লাইট চলাচলের পরিসর বাড়বে। এতে দেশের আঞ্চলিক আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর সক্ষমতা আরও বাড়বে। সামনের বছর এই নতুন এমইউ সাইন করার পরে 80-40 ফ্রিকোয়েন্সিটা হলো, তার জন্য আমার বিশ্বাস এই হজ সংক্রান্ত ফ্লাইটের যে ক্রাইসিসটা হয় সেই ক্রাইসিসটা বহুলাংশ দূর হবে। এই যে ডাইরেক্ট যেতে পারছি 1 নম্বর ফ্রিকোয়েন্সি, এর জন্য যেটা হবে অনেক প্যাসেঞ্জার স্ট্রেট সাউথে যেতে পারবেন, ওনার সময় বাঁচবে, শ্রম বাঁচবে এবং যে আর্থিক যে সংশ্লিষ্টতা আছে আর্থিক সংশ্লিষ্ট সেটা হবে। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে শুরু হয়েছে 4 দিন ব্যাপী 13তম বাংলাদেশ ইয়ার্ন, ফেব্রিক্স অ্যান্ড অ্যাক্সেসরি শো এবং বাংলাদেশ টেক্সকেম এক্সপো 2026। সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিকিএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। প্রদর্শনীতে দেশি বিদেশি 150টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় ওভেন ও নিট পোশাকের বিভিন্ন ধরনের সুতা, ব্লেন্ডেড ফেব্রিক, পোশাকের অ্যাক্সেসরিজ এবং আধুনিক টেক্সটাইল, কেমিক্যাল ও প্রসেসিং প্রযুক্তি তুলে ধরা হচ্ছে। এর মাধ্যমে দেশীয় পোশাক প্রস্তুতকারক, রপ্তানিকারক ও বাইং হাউসগুলো আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে সরাসরি ব্যবসায়িক সংযোগ তৈরির সুযোগ পাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিকিএমইএ সভাপতি বলেন, কর্মসংস্থান বাড়াতে শিল্প কারখানায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। জ্বালানি মন্ত্রী বলেছিলেন আরো 15 দিন আগে একটা অনুষ্ঠানে যে 10 তারিখের মধ্যে গ্যাসের যে ক্রাইসিস এটা ঠিক হয়ে যাবে। আনফরচুনেটলি 10 তারিখ থেকে আরো গভীর সংকটে গেছে, মানে একেবারে নাই হয়ে গেছে গ্যাস ম্যাক্সিমাম জায়গায়। এক্সিম এসআইবিএল ফার্স্ট সিকিউরিটির পর ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব বুঝে নিয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। সন্ধ্যায় 2 ব্যাংকের দায়িত্ব হস্তান্তর হয়েছে রাষ্ট্রায়ত্ত নতুন এই শরিয়া ব্যাংকে। এর মাধ্যমে একীভূত 5টি ব্যাংকেরই দায় সম্পদ বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক। এর আগে গেল 30 জুলাই প্রথম প্রতিষ্ঠান হিসেবে এক্সিমের দায়িত্ব বুঝে নেয় সম্মিলিত ইসলামী ব্যাংক। পরবর্তীতে দায় সম্পদ হস্তান্তর হয়েছে এসআইবিএল ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেরও। কেন্দ্রীয় ব্যাংক বলছে, আমানতকারীদের স্বার্থেই একীভূত করা হয় শরিয়া ধারার 5টি ব্যাংকে। সব ব্যাংকের দায়িত্ব হস্তান্তর হওয়ায় আমানত ফেরত প্রক্রিয়ারও অগ্রগতি আসবে। এদিকে আমানত ফেরতের দাবিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ। প্রাথমিকভাবে আমরা এই যে স্কিম ঘোষণা করেছিলাম সেই স্কিম অনুযায়ী কিছু অর্থ আমরা আমানতকারীদেরকে দিয়েছি। এখন ব্যাংকটি যখন পূর্ণাঙ্গভাবে স্বাধীন কর্মকাণ্ড শুরু করবে এবং ব্যবসায়িক পূর্ণাঙ্গ বাণিজ্যিক রূপ লাভ করবে, স্বাভাবিকভাবে তাদের মুনাফা অর্জিত হয়ে থাকবে এবং এই মুনাফার দ্বারাই যে ক্ষুদ্র আমানতকারী আছে তাদের চাহিদা বাকি অংশ ক্রমান্বয়ে পূরণ করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। চট্টগ্রামের লালদিঘির অগ্রণী ব্যাংকের ভল্টে 4,38,00,000 টাকা ঘাটতির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগ, গ্রাহকদের আমানতের বিপুল এই অর্থ ভল্ট থেকে সরিয়ে আত্মসাৎ করা হয়েছে। এই ঘটনায় করা মামলায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মোহাম্মদ কামরুল হোসেন এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারী না হওয়া মোহাম্মদ জাফরুল্লাহ তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। মামলার এজাহারে বলা হয়, গত 9 আগস্ট ব্যাংকিং কার্যক্রম শেষে নগদ অর্থ এবং ভল্টে থাকা টাকার হিসেবে গরমিল ধরা পড়ে। পরে যাচাই করে 4,38,00,000 টাকার ঘাটতি পাওয়া যায়। এই ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এখানে ক্যাশ ইনচার্জ যিনি ছিলেন, এখানে উনি নাকি 4,38,00,000 টাকা এরকম ধরনের উনি এই ক্যাশ থেকে সরাই রেখে উনি এটা নিয়ে নিয়েছেন। এরকম ধরনের তথ্য প্রমাণ পাইছি। তথ্য প্রমাণ তারপর ওনাদের অভিযোগের ভিত্তিতে আমাদের কোতোয়ালি থানায় একটা মামলা হয়। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সঙ্গে থাকায় ধন্যবাদ।